মেদিনীপুর যেটা স্বাধীনতার সঙ্গে যুক্ত একটা ঐতিহাসিক কেন্দ্র, অনেক বড় বড় লোক এখান থেকে জিতেছেন, এবারের ছবিটা কিরকম? মেদিনীপুর খুব মানে মানুষের আগ্রহ তৈরি হয়েছিল গতবারে 2014 লোকসভা 19-এর লোকসভা নির্বাচনে, যখন দিলীপ ঘোষ ওখান থেকে জিতে গেলেন। অনেকেই ভেবেছিল দিলীপ ঘোষ জিততে পারবেন না, তৃণমূল ওখানে খুব পাওয়ারফুল। সন্ধ্যা রায়ের মতো প্রায় যিনি পলিটিক্স জানেন না তাকে দিয়েও জিতিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস, ফলে হয়তো দিলীপ ঘোষ কিচ্ছু করতে পারবেন না। কিন্তু নির্বাচনের ফল বেরোনোর পর সবাই অবাক হয়ে গিয়েছিল, প্রায় বিস্মিত হয়েছিল। দিলীপ ঘোষ ভালো ভোটে জিতেছিলেন, এমন নয় যে 10-12 হাজার, প্রায় 88,000-এর মানে 1 লক্ষের কাছাকাছি ভোটে কিন্তু দিলীপ ঘোষ জয়লাভ করেছিলেন। ফলে তারপর থেকে মেদিনীপুরের এই পলিটিক্স নিয়ে কিন্তু একটা আগ্রহ তৈরি হয়েছে, এবং সে আগ্রহের কেন্দ্রে অবশ্যই দিলীপ ঘোষ। এবার একটা বিষয় যেটা, সেটা হচ্ছে দিলীপ ঘোষ ওখানে প্রার্থী নন। দিলীপ ঘোষ কিন্তু চলে গেছেন বর্ধমান দুর্গাপুরে। এবারে সেখানে প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। প্রশ্ন হচ্ছে এবারে কী হতে পারে। আমি যদি লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলো ধরি, এগরা, দাঁতন, কেশিয়াড়ি, খড়গপুর সদর, নারায়ণগড়, খড়গপুর এবং মেদিনীপুর। এই খড়গপুর মানে খড়গপুর রুরাল যেটা, এবং মেদিনীপুর। এখানে খড়গপুর সদরটাই কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি জিতেছিল, এবং বাকি কেন্দ্রগুলোতে তৃণমূল কংগ্রেস যেতে কোথাও ব্যবধান বেশি, কোথাও ব্যবধান কম। যেরকম দাঁতনে মাত্র প্রায় 500 ভোটের মতো ব্যবধান ছিল, আবার মেদিনীপুরে ব্যবধান হয়তো একটু বেশি ছিল। সব মিলিয়ে 6টা তৃণমূল কংগ্রেস এবং 1টা ভারতীয় জনতা পার্টি জিতেছে। এবার কি হতে পারে দেখুন, যদি মেদিনীপুরকে আলোচনা করতে হয়, দিলীপ ঘোষকে আলোচনা করতেই হবে, কারণ দীর্ঘদিন 5টা বছর ধরে দিলীপ ঘোষ ওখানে ছিলেন এবং সেই কেন্দ্রটাকে নার্চার করেছেন, অস্বীকার করার উপায় নেই। 2009 সালে আরেকটা বিষয় মেদিনীপুরে গুরুত্বপূর্ণ, ওটা একসময় বলা হতো বাম দুর্গ, এবং বামফ্রন্টেরও সিপিআই সেখানে নির্বাচনে দাঁড়াতো। এবং আমি যেহেতু নিজে মেদিনীপুরের মানুষ, আমার মনে আছে ছোটোবেলায় নারায়ণ চৌবেকে দেখেছি। নারায়ণ চৌবে আসতেন, বক্তৃতা দিতেন, একবার দুবার আমাদের বাড়িতেও এসেছিলেন, সেই থেকে আমি তাকে দেখেছি নিজে। পরবর্তীকালে 2004 থেকে 2004-এ জিতলেন প্রবোধ পাণ্ডা, 2009-এও সিপিআইয়ের প্রবোধ পাণ্ডা 47.29% ভোট। তৃণমূল কংগ্রেসের দীপক ঘোষ পেয়েছিলেন 42.68% ভোট, অর্থাৎ ব্যবধানটা কমই ছিল। প্রবোধ পাণ্ডা পেয়েছিলেন 4,96,021টা ভোট, দীপক ঘোষ পেয়েছিলেন 4,45,004টা ভোট, আর বিজেপির প্রদীপ পটনায়ক পেয়েছিলেন 52,061টা ভোট, অর্থাৎ 48,017 ভোটে জিতেছিলেন প্রবোধ পাণ্ডা। 2014-তেই তৃণমূল কংগ্রেস কেন্দ্রটাকে দখল করে নিল। সন্ধ্যা রায় জিতলেন 46.50% ভোট, 5,81,860টা ভোট, আর প্রবোধ পাণ্ডা কিন্তু হেরে গেলেন 3,95,194টা ভোট, 31.36। আর বিজেপির প্রভাকর তিওয়ারি পেয়েছিলেন 14.26% ভোট, কিন্তু ভোটটা বাড়িয়েছেন 1,80,071টা ভোট, যেখানে আগের বারে ভোট পেয়েছেন 52,000 ভোট। ভোটের বৃদ্ধিটা কিন্তু যথেষ্ট হয়েছিল। আর 2019-এ এটা একেবারে উল্টে গেল। দিলীপ ঘোষ সেখানে 6,85,433টা ভোট পেলেন, 48.62% ভোট। আর মানস ভূঁইয়া, তিনিও যথেষ্ট তৃণমূলের পলিটিক্যাল হেভিওয়েট, তিনি ভোট পেলেন 5,96,481টা ভোট, 42.31%, 88,952টা ভোট। এবারে যেটা দেখা যাচ্ছে, তৃণমূল আরেকজন ওই ফিল্ম স্টারকেই প্রার্থী করেছে, জুন মালিয়া, বিজেপির অগ্নিমিত্রা পাল, আর সিপিআইয়ের বিপ্লব ভট্ট। প্রথমেই ধরে নেওয়া যেতে পারে সিপিআইয়ের কোনো সম্ভাবনা নেই, ওই 20-25-30 হাজার বেশি ভোট পাওয়াটা প্রায় অসম্ভব, সিপিআই ভোট পাবে না। তাহলে কি হতে পারে? মূল লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। সেই লড়াইতে দিলীপ ঘোষের পরে অগ্নিমিত্রা সেই জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা। এখন ইনিশিয়ালি সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছিল যে দিলীপ ঘোষের জায়গা, দিলীপ ঘোষ চলে গেলেন, অগ্নিমিত্রা পাল পারবেন কিনা। কিন্তু ক্রমে দেখা যাচ্ছে যে বিভিন্ন জনসভায় যদি ভিড় একটা নিরিখ হয়, মানে নেতামন্ত্রীরা সভা করতে যাচ্ছেন, সেটা যদি সেখানে জনগণের সোৎসাহ উপস্থিতি যদি নিরিখ হয়, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। অতি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে রোড শো করেছেন, এবং দেখা গেল রোড শোতে প্র্যাকটিক্যালি লোক হয়নি, রাস্তার দুধারে লোক দাঁড়িয়ে নেই, যেটা দৃশ্যতেই মুখ্যমন্ত্রী অত্যন্ত বিরক্ত হয়েছিলেন। ফলে লোকজন দাঁড়ানো পরে তিনি আবার হাঁটা শুরু করেছিলেন। এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে, যেগুলো তৃণমূলের পক্ষে খুব ভালো মেসেজ যাচ্ছে না। অন্যদিকে অগ্নিমিত্রা পাল, তিনি তো আসানসোলের মতো জায়গায় একজন বিধায়ক, ফলে সেখান থেকে
সেই রকম একটা খুব মানে যেখানে পলিটিক্যাল কনফ্লিক্টটা নিয়মিত হয়, সেখানে তিনি যেহেতু বিধায়ক হওয়ার তাঁর একটা অভিজ্ঞতা রয়েছে, সেখানে তিনি মেদিনীপুরে পৌঁছে গেছেন এবং মেদিনীপুরের বিভিন্ন জায়গায় তিনি প্রচুর প্রচার করেছেন। এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে 6টা বিধানসভা ক্ষেত্রের মধ্যে কোথায় কেমন হতে পারে। একমাত্র একটা জায়গায় তৃণমূলের শক্তিটা হয়তো তুল্যমূল্য বিজেপির, সেটা হচ্ছে খড়গপুর কেন্দ্র, অর্থাৎ খড়গপুর গ্রামীণ যেটা। কিন্তু বাকি যে কেন্দ্রগুলো, সেটা হচ্ছে মেদিনীপুর, খড়গপুর সদর, কেশিয়াড়ি, দাঁতন, এগরা, এগুলো কিন্তু নিঃসন্দেহে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক শক্তি সাংঘাতিক। খড়গপুর গ্রামীণ যেটা, সেখানেও শক্তি রয়েছে, কিন্তু সেই একটা জায়গা যেখানে তৃণমূল খুব লড়াইটা করতে পারে। আগে এক সময় ওটা সিপিএমের দুর্গ বলে পরিচিত ছিল। ফলে দিলীপ ঘোষ নিজে অগ্নিমিত্রা পালের হয়ে প্রচারও করছেন, তার যেহেতু ভোটটা হয়ে গেছে, ফলে এখানেও তিনি প্রচার করছেন এবং আলটিমেটলি অগ্নিমিত্রা পাল এখান থেকে বেরোবেন। আমার যেটা অ্যাসেসমেন্ট, যে গতবারের চেয়ে ব্যবধান একটু বাড়তেও পারে, কারণ মানুষের যে উপস্থিতি, সভা সমাবেশ, এবং মেদিনীপুরকে মনে রাখতে হবে মেদিনীপুর কিন্তু শিক্ষার জায়গা, শিক্ষিত জায়গা। সেখানে এই যে শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি, এবং বিশেষত অতি সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে কিছু কথা বলেছেন, যেগুলো নিয়ে সাংঘাতিক বিতর্ক হচ্ছে, আর মেদিনীপুরের রামকৃষ্ণ মিশন এবং কিছু কিছু অঞ্চলে ভারত সেবাশ্রম সংঘের কার্যকলাপও কিন্তু যথেষ্ট চোখে পড়ে। ফলে মানুষের ওপর এর একটা রিয়াকশান কিন্তু হয়ে গেছে। আলটিমেটলি মেদিনীপুর কেন্দ্র কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষেই থাকছে বলে আমার মনে হয়।